বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে রক্তাক্ত জুলাই। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গত বছর জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু হয় কোটাবিরোধী আন্দোলন, যার সমাপ্তি ঘটেছিল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি ইপ্সিতা চক্রবর্তী। জুলাই গণ-অভ্যুত্থান নবজাগরণ এনেছে, জাতীয় ঐক্য তৈরি করেছে। বাঙালি, আদিবাসী, বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া এবং মাদ্রাসায় পড়া ছাত্রদের এক মিছিলে দাঁড় করিয়েছে। এছাড়াও আন্দোলনের মিছিলে নারীর উপস্থিতি ছিল ব্যাপক, যা অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্রের অপরিহার্য উপাদান। তাই বাংলাদেশের ইতিহাসে এই জুলাই ভিন্ন এক আন্দোলনের গল্প। দীর্ঘ 16 বছর ধরে জিম্মি হয়ে থাকা বাংলাদেশের স্বাধীন হওয়ার গল্প। এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল দলমুক্ত ও নিরপেক্ষ ছাত্র ঐক্য। অতীতে ছাত্র রাজনীতি রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হলেও রক্তাক্ত জুলাই আন্দোলন ছিল তরুণদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। প্রিয় শ্রোতা, 2024 সালের ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় ঘটনা। গত বছর এমন সময়ে সারা বাংলাদেশ ছাত্র জনতার দাবির মুখে ফুঁসে ওঠে। আপামর জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন কর্তৃত্ববাদী শেখ হাসিনা। অবসান ঘটে 1.5 যুগ ধরে চলা স্বৈরশাসনের। গত বছরের জুলাই আগস্টে সরকারের নানা বাধা ও নিপীড়নের মধ্যে ছাত্রনেতারা অভিনব সব কর্মসূচি দিয়ে আন্দোলনকে বাঁচিয়ে রাখে এবং জনতাকে সম্পৃক্ত করে একে গণবিক্ষোভে রূপান্তরিত করে। এরপর সরকারের চালিয়ে যাওয়া অকাতর নিধনযজ্ঞ সত্ত্বেও জোয়ারের মতো গণপ্রতিরোধ আর দমানো যায়নি। 17 জুলাই 2024 সকালের দিকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে দেয় এবং ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। নিহত 6 জনের স্মরণে গায়েবানা জানাজা এবং কফিন মিছিলের কর্মসূচি পালন করার চেষ্টা করে। যদিও পুলিশ 3টি বিশ্ববিদ্যালয়ে তাদের সমাবেশে হামলা চালালে এই কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। পরে স্থান পরিবর্তন করে কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ করে ছাত্রদের তাদের ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয়। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সরকার সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে। সন্ধ্যা 7:30টার দিকে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং ঘোষণা করেন যে তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্ত শুরু করবেন। কোটা প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত তাদের হতাশ করবে না। শিক্ষার্থীরা পরের দিনের জন্য সারা দেশে পরিবহন চলাচল বন্ধ রাখার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান জানায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে জুলাই বিপ্লব হতে পারে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের সূতিকাগার এই বিষয় নিয়ে আলোচনা। আলোচক হিসেবে থাকছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জুলাই বিপ্লবে যেসব শিশু কিশোর, তরুণ তরুণী, ছাত্র জনতা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদেরকে স্মরণ করছি। জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চ্যালেঞ্জপূর্ণ ও পরিবর্তনশীল। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান পতন, সামরিক শাসনের অভিজ্ঞতা, গণতান্ত্রিক আন্দোলন, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা এবং নীতিগত পরিবর্তন লক্ষ্য করার বিষয়। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লব বা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যা জুলাই আগস্ট বিপ্লব নামে পরিচিত, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক বদল করেছে। এই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ 1.5 দশক ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। 2009 সাল থেকে শুরু করে 2024 সালের জুন মাস পর্যন্ত দীর্ঘ 1.5 দশক সর্বত্র নৈরাজ্যের মধ্য দিয়ে দেশ অতিবাহিত করেছে। এই সময়ের মধ্যেই দেশের প্রতিটি সেক্টরকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ বিভাগ, প্রশাসন, জাতীয় সংসদ, দুর্নীতি দমন বিভাগ, এমন কোনো সেক্টর নেই যা ধ্বংস হয়নি। বিশেষ করে একদলীয় নয়, বরঞ্চ এক ব্যক্তির শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী নীতি,
স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, দলীয়করণের কারণে দেশের এই হাল। প্রতিটি সেক্টরে সৃষ্টি করা হয়েছে দলদাস। ক্ষমতাধীন দলকেই তৈরি করা হয়েছে দলীয় লাঠিল বাহিনী হিসেবে। এমনকি নির্বাচন কমিশনকেও দলদাসে পরিণত করা হয়। দেশের চতুর্থ স্তম্ভ নামে খ্যাত গণমাধ্যম তথা গণমাধ্যম কর্মীদেরকে পরিণত করা হয়েছিল ভাঁড়ে। ফলশ্রুতিতে দেশ থেকে সুশাসন নির্বাসিত হয়। এসবই ছিল শুধুমাত্র নিজেরা সুবিধা নেয়ার জন্য এবং প্রতিবেশী দেশকে সুবিধা দেওয়ার জন্য। প্রতিবেশী দেশের সাথে সম্পাদিত চুক্তি মূলত দেশকে ক্রমে সে দেশের করদ রাজ্যে পরিণত করার সামিল। দেশে ৬৫ লাখের অধিক শিক্ষিত মেধাবী তরুণীকে বেকার রেখে অধিক বেতনে প্রতিবেশী রাষ্ট্রের লোকজন দিয়ে শূন্যস্থান পূরণ করার উদ্দেশ্য নিশ্চয়ই সৎ ছিল না। পলাতক এই পেশিবাদী সরকার বিশ্বাস করত প্রতিবেশী দেশটিকে তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে এবং ক্ষমতার মসনদে রাখবে। সে কারণেই তাদেরকে বাংলাদেশের সব কিছু উজাড় করে দেওয়া হয়েছিল। এমনকি দেশের নিরাপত্তার রক্ষাকবচ সেনানিবাসেও প্রতিবেশী দেশের নিরাপত্তা বাহিনীর লোকজনকে নিরাপদে রাখার ব্যবস্থা করে। নিজেদের অধিকার আদায়ের জন্য, নিজেদের কর্মসংস্থানকে নিশ্চিত করার জন্য দেশের তরুণ সমাজ জেগে উঠেছিল। 2024 সালের জুলাই থেকেই তরুণ সমাজ কোটা বিরোধী আন্দোলন শুরু করে, যা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয়। আন্দোলনটি প্রথম রাজধানী কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমাবদ্ধ থাকলেও দ্রুতই দেশব্যাপী ছড়িয়ে পড়ে। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা নিজেদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন নামে। সর্বস্তরের শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর জনগণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয়। এই বৈষম্য বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়। এই এক দফা বাস্তবায়ন করতে গিয়ে প্রায় 2000 নিরীহ মানুষ ক্ষমতা লিপ্ত ফ্যাসিস্ট স্বৈর শাসকদের তাবেদারদের গুলিতে শহীদ হয়েছেন। আহত হয়েছে আরও 31,000 মানুষ। নিহত ও আহতদের মধ্যে শিশু, কিশোর, তরুণ, যুবক থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষও রয়েছে। 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে দেশের তরুণ সমাজে জেগে উঠেছিল। আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর স্বতঃস্ফূর্ততা এবং সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ। 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে বাধ্য হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যায়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করে ছেড়েছে। এই বিপ্লবের মাধ্যমে দীর্ঘদিন ধরে জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। একই সাথে জাতি স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই প্রজন্মের তরুণদের জন্য আমরা গর্ব করি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, একই সাথে গণতন্ত্র জিঞ্জির থেকে মুক্ত হয়েছে। জুলাই বিপ্লব বা জুলাই রেভলিউশন বা জুলাই গণঅভ্যুত্থান মূলত 2024 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থান। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতান্ত্রিক চেতনার উন্মেষ ঘটেছে, আগামীর বাংলাদেশ সেই চেতনার ভিত্তিতে নির্মিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের বিপ্লব থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত রাষ্ট্রে রূপান্তরের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এই বিপ্লব থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। এই অভ্যুত্থানটি দেশে একটি বড় পরিবর্তনের সূচনা করেছে, যেখানে ছাত্র ও সাধারণ মানুষ একটি গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত সমাজের জন্য একত্রিত হয়েছিল। এই বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের সূতিকাগার হতে পারে, যে বিপ্লবের উপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা গড়ে উঠতে পারে। জাতির ভবিষ্যৎ নির্মাণে এই চেতনা ও সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এই বিপ্লব গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ করে। একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে, যেখানে জনগণের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত হবে। এই বিপ্লব সমাজের প্রচলিত কাঠামো ও বৈষম্য দূরীকরণে সহায়ক হতে পারে। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণে একটি নতুন নেতৃত্ব ও দিক নির্দেশনা তৈরি হতে পারে। আবার এই বিপ্লবের ভবিষ্যৎ পথ খুব বেশি মসৃণ নাও হতে পারে। কিছু চ্যালেঞ্জ ও সংকট এখনও বিদ্যমান, কারণ একটি বিপ্লবোত্তর দেশে যেই কাঠামোগত পরিবর্তন হওয়া দরকার ছিল তা বাংলাদেশের পরিলক্ষিত হচ্ছে না। কোনো রাজনৈতিক দলের বাধার কারণে বিপ্লবোত্তর দেশের কাঠামো রূপ দেওয়া যাচ্ছে না, যার কারণেই এখনও বিপ্লবোত্তর দেশের কাঠামোতে স্বৈরশাসক
ফেসিবাদের শিকড় রয়ে গেছে। বিপ্লবের পর একটি টেকসই ও কার্যকর রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা গড়ে তোলার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এর মাধ্যমে একটি নতুন দিনের সূচনা হতে পারে। এটি ভবিষ্যতে একটি উন্নত ও ন্যায়সঙ্গত বাংলাদেশ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। জুলাই বিপ্লব স্বৈর শাসক ও ফ্যাসিস্টদেরকে দেখিয়ে দিয়েছে ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হতে পারে না। জুলাই বিপ্লবের চেতনার সাথে আমাদের বৃহৎ প্রতিবেশীর বিষয়টি আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমাদের প্রতিবেশীদের বন্ধুসুলভ আচরণের সাথে সিকিমের কথা মাথায় রাখতে হবে। সিকিম একসময় ভারতের প্রতিবেশী ছিল, কিন্তু বর্তমানে দেশটি ভারতের অঙ্গরাজ্য। ভারতীয় আধিপত্যবাদ থেকে সিকিম নিজেকেই মুক্ত রাখতে ব্যর্থ হয়েছে। জুলাই বিপ্লবের মূল রাজনৈতিক দর্শনের সাথে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে বিবেচনা নিতে হবে। এই দর্শনই আগামীর বাংলাদেশ পুনর্গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে বহু গান রচিত হয়েছে এবং সমাবেশে সেসব গান পরিবেশিত হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। সর্বশেষ পরিবেশনা হিসেবে উপভোগ করুন জুলাই গণ আন্দোলন নিয়ে একটি গান। শিহরণে সালাম জানাই, বিপ্লবী শহীদের আত্মত্যাগে পেলাম নতুন বাংলাদেশ। অন্যায় অবিচার অনিয়ম থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ। জুলাই অভ্যুত্থান শুধু একটি আন্দোলন ছিল না, এটি ছিল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তরুণদের জেগে ওঠা। এই আন্দোলন একটি নতুন রাজনৈতিক চেতনার জন্ম দিয়েছে। জুলাই গণ আন্দোলন প্রমাণ করেছে এই প্রজন্মের তরুণরা আর শুধু ফেসবুকেই ক্ষোভ জানায় না, তারা প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করতে জানে। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের এখানেই ইতি টানছি। সবাই ভালো থাকুন এবং বাংলাদেশকে সমগ্র বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর প্রচেষ্টা অক্ষুণ্ণ রাখুন।